বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা কেউ লাইভে থাকলে আমাকে একটু জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা, আর আমাকে স্পষ্ট করে দেখতে পাচ্ছ কিনা। তুমি প্লিজ একটু জানাও। কেউ লাইভে থাকলে একটু জানাও যে আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমরা ক্লাস শুরু করব আনুষ্ঠানিকভাবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেউ লাইভে থাকলে আমাকে একটু জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা। আমরা ঠিক 10টায় আমাদের আনুষ্ঠানিক ক্লাস শুরু করব। রুবেল হোসেন রিজভি, তুমি বোধহয় লাইভে আছো। তুমি একটু আমাকে বলো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। রুবেল হোসেন, রুবেল, জাহিদ, তোমরা বোধহয় লাইভে আছো। একটু বলো যে আমাকে শুনতে পাচ্ছ কিনা তোমরা, তাহলে আমরা ক্লাস শুরু করবো আনুষ্ঠানিকভাবে। 9 জন লাইভে আছো, সম্ভবত 10 জন। কেউ একজন একটু জানাও। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে আজকে অনার্স ফার্স্ট ইয়ারে লোক প্রশাসন পরিচিতি বিষয়ের আমি ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমাদের আজকে আলোচনার বিষয় ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্কসমূহ। ক্ষমতা এবং কর্তৃত্ব রাষ্ট্রবিজ্ঞানের আরেকটি জটিল বিষয়ের অন্যতম। রাষ্ট্রবিজ্ঞানে অনেকগুলো জটিল বিষয় রয়েছে যেগুলো ব্যাখ্যা করা খুবই জটিল, যেমন সার্বভৌম ক্ষমতা, সরকার এবং রাষ্ট্র, সরকার কি, রাষ্ট্র কি, এদের সম্পর্ক কি। ঠিক এরকমই ক্ষমতা ও কর্তৃত্ব, এই দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করাও একটি জটিল দুরূহ বিষয়। দুটিকে আলাদা করা এবং দুটিকে একত্রিত করা, দুটির মধ্যে সম্পর্ক নির্ধারণ করা। তো ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে আলোচনা শুরু করার পূর্বে আমরা দেখি আসলে ক্ষমতা বলতে আমরা কি বুঝি। ক্ষমতা, কর্তৃত্ব, এই দুটি সরকার এবং রাষ্ট্রের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতার মাধ্যমে কর্তৃত্ব প্রয়োগ করা হয়। কর্তৃত্ব না থাকলে ক্ষমতাটা ঠিক প্রয়োগ করা যায় না বা বোঝা যায় না। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিদের দ্বারা ব্যক্তিদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করতে পারে, এরকম ক্ষমতাকে ক্ষমতার প্রায়োগিক দিক বলা হয়। আমরা ম্যাক্স ওয়েবারের সংজ্ঞাটা দেখতে পারি যে পাওয়ার ইজ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল দ্য বিহেভিয়ার অফ আদার ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ কনসেন্ট। অর্থাৎ ক্ষমতা হচ্ছে অপরের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্য, এতে তার সম্মতি নাও থাকতে পারে। আর কর্তৃত্বের সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃত্বার্পণ নির্দেশ জারির কোনো বিষয় নয় এবং নির্বাহী কর্তৃক তার দায়িত্বকে বিভাজন করে দায়িত্বে অংশ কিংবা সম্পূর্ণ দায়িত্ব অন্যকে বুঝিয়ে দেখার নামই হচ্ছে কর্তৃত্বার্পণ। কর্তৃত্ব বলতে অন্য কয়েকটি সংজ্ঞা আছে। ইবিট বলেছেন, কর্তৃত্ব হলো এক ধরনের বিশেষ ক্ষমতা, অর্থাৎ ক্ষমতার আইনগত প্রয়োগই হচ্ছে কর্তৃত্বের রূপ নেয়।
এখানে আরও একটি বিষয় আমরা আলোচনা করতে পারি, কর্তৃত্বের উৎস। বিষয়টি বোঝার জন্য যে প্রশাসকদের কর্তৃত্বের উৎস সম্পর্কে বলা যায় যে নিম্ন পর্যায় থেকে প্রশাসকরা তাদের কর্তৃত্ব বা অথরিটি কিছুটা পদ বিশ্লেষণের মাধ্যমে বা কিছুটা প্রশাসনিক আদেশ ও নির্দেশের নিয়মের মাধ্যমে থেকে থাকেন। ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এসব আদেশ নির্দেশ প্রদান করেন। প্রশাসনিক কর্তৃত্বের প্রধান উৎস হল সংবিধান, বিচার বিভাগীয় সিদ্ধান্ত, প্রচলিত আইন, সংসদ প্রণীত আইন ও সিদ্ধান্ত, প্রশাসনিক সংস্থা কর্তৃক জারিকৃত আদেশ, নিয়মাবলী ও সিদ্ধান্ত, প্রধান নির্বাহী কর্তৃক অধ্যাদেশ ও নির্বাহী আদেশ, রাজনীতি ও প্রথা। উক্ত বিষয়গুলো উল্লেখ করার পর আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতা ও কর্তৃত্বের উৎস নানাবিধ, তবে লিগ্যাল বা বৈধ ক্ষমতা ও কর্তৃত্বের উৎস মোটামুটি নির্দিষ্ট, যার নেই দেশের প্রশাসন ব্যবস্থায় প্র্যাকটিস করা হয়। কারণ একটি দেশের শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য লিগ্যাল পাওয়ার অ্যান্ড অথরিটি খুবই প্রয়োজন। তা না হলে দেশের প্রশাসন ব্যবস্থা ডিসঅর্ডার হতে পারে। তাই কর্তৃত্ব ক্ষমতাকে সমন্বয় সাধন করে একটি দেশের প্রশাসনিক শাসন ব্যবস্থা পরিচালিত হয়। ক্ষমতা ও কর্তৃত্ব একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই একটিকে ছাড়া অপরটি পৃথক করা খুব কষ্টকর হয়ে পড়ে। ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক নিঃসন্দেহে একটি কঠিন কাজ। কর্তৃত্ব ছাড়া ক্ষমতা অর্থহীন, আবার ক্ষমতা ছাড়া কর্তৃত্বের অস্তিত্ব অসম্ভব। প্রকৃতপক্ষে ক্ষমতা ও কর্তৃত্ব একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। নিচে ক্ষমতা ও কর্তৃত্ব মধ্যে সম্পর্ক আলোচনা করা হলো। তো আমরা এতক্ষণ কিছু সংজ্ঞা এবং ক্ষমতা ও কর্তৃত্ব বলতে আমরা আসলে ঠিক অল্প কথায় বা সংজ্ঞার মাধ্যমে কি বুঝতে পারি সেই বিষয়গুলো তুলে ধরলাম। এখন একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ককে আমরা কয়েকটি পয়েন্টস বা শিরোনামে আলোচনা করে দেখতে পারি। যেমন প্রথমত, ক্ষমতায় জনগণের স্বীকৃতি বা আনুগত্য থাকে, অপরদিকে কর্তৃত্বও জনগণ কর্তৃক স্বীকৃত, তাই এগুলো জনগণ স্বেচ্ছায় গ্রহণ করে। কিন্তু প্রথম কথাটি হচ্ছে ক্ষমতার মধ্যে জনগণের স্বীকৃতি নাও থাকতে পারে। লেখার একটু ভুল আছে, আমি সংশোধন করে দিলাম। ক্ষমতায় জনগণের স্বীকৃতি বা আনুগত্য নাও থাকতে পারে, কিন্তু কর্তৃত্বের মধ্যে জনগণের স্বীকৃতি বা আনুগত্য রয়েছে। এগুলো জনগণ স্বেচ্ছায় মেনে চলে বা গ্রহণ করে। দ্বিতীয়ত, কর্তৃত্বের অন্যতম একটি উপাদান হলো ক্ষমতা, তাই এটি সংকীর্ণ। অপরদিকে কর্তৃত্বের ধারণাটি ব্যাপকতর, এর বিস্তৃতি ক্ষমতার চেয়ে অনেক বেশি। আমরা আগে একটু ধারণা দিয়ে যাই, পরে বিস্তারিত আলোচনা করব। তৃতীয়ত, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ক্ষমতা কর্তৃত্বে পরিণত হয়, কিন্তু কর্তৃত্বকে ক্ষমতায় পরিণত করা যায় না। এটি তত্ত্বগত কথা, কিন্তু কর্তৃত্বকেও ক্ষমতায় পরিণত করা যায়, এটা ব্যতিক্রমও রয়েছে। সাধারণত কর্তৃত্ব ক্ষমতায় পরিণত হওয়ার কথা নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের কোনো বিষয় যখন আলোচনা করি, স্বৈরতান্ত্রিক সরকারের রূপ যখন আলোচনা করি, এর বাইরে অন্য যে বিষয়গুলো আলোচনায় আসে বা আসবে তখন সেগুলো আমরা সাধারণত গণতান্ত্রিক জনকল্যাণমূলক রাষ্ট্রের কথাটি মাথায় রেখেই বলে থাকি। কিন্তু রাজনৈতিক বিষয়গুলো আমরা যেভাবে ব্যাখ্যা করি, সর্বক্ষেত্রেই এর কিছু না কিছু ব্যতিক্রম রয়েছে। সেজন্য কর্তৃত্বকে ক্ষমতায় পরিণত করা যায় না। এটি সাংবিধানিকভাবে বা রাষ্ট্রের রূপ যেরকম হওয়া উচিত সেই দিক থেকে বলা যায় বিষয়টি এরকমই, কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে। কর্তৃত্বকে ক্ষমতায় রূপান্তর করা যায়, আমরা পরে এর ব্যাখ্যায় আসব। চতুর্থত, পরিধির দিক থেকে বিচার করলে আমরা বলতে পারি যে কর্তৃত্বের পরিধির চেয়ে ক্ষমতার পরিধি অনেক বেশি এবং ব্যাপক। পঞ্চম,
সুস্পষ্টার দিক থেকে বিচার করলে তেমন ক্ষমতা সুস্পষ্ট নয়। যেমন ব্রিটেনের রানীর ক্ষমতা পক্ষান্তরে কর্তৃত্বের বিষয়টি অনেকটা সুস্পষ্ট, অর্থাৎ ব্রিটেনের রানীর চেয়ে তার কর্তৃত্বটি অনেক বেশি সুস্পষ্ট। মূলত কর্তৃত্বধারী ব্যক্তি প্রকৃত ক্ষমতার অধিকারী। আমরা যে ক্ষমতা কর্তৃত্বের মধ্যে যে আলোচনাটি করছি এটির মধ্যে মিল অমিল দুটোই রয়েছে। ষষ্ঠত, ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক অত্যন্ত নিবিড়। যেমন ক্ষমতা হলো কোনো কিছুর করার সামর্থ্য বা শক্তি, আর কর্তৃত্ব হলো ক্ষমতার বৈধ প্রয়োগ, একটি অপরটি ছাড়া অসম্পূর্ণ। সপ্তমত, ভয়ভীতি, শাস্তি, আঘাত, যন্ত্রণা ইত্যাদি বিষয়গুলো ক্ষমতার সাথে সম্পৃক্ত। পক্ষান্তরে কর্তৃত্বের সাথে বৈধতার সম্পর্ক রয়েছে। বৈধতা বা আমরা এটাকে সেবাও বলতে পারি। অষ্টমত, বল প্রয়োগের বিষয়টি ক্ষমতার সাথে জড়িত, বিশেষ করে রাজনৈতিক ক্ষমতা। পক্ষান্তরে কর্তৃত্বের আদেশের সাথে মূল্যবোধ সম্পৃক্ত। বল প্রয়োগ হওয়ার কারণে ক্ষমতা বেশি দিন স্থায়ী হয় না, কিন্তু বল প্রয়োগ দ্বারা যদি ক্ষমতা লাভ করা যায় তাহলে সেটি হয় বৈধ এবং ক্ষমতার সাথে কর্তৃত্ব স্থায়ী হয়। ক্ষমতার অন্যতম একটি নবম পয়েন্ট, ক্ষমতার অন্যতম একটি বৈশিষ্ট্য এটি বৈধ ও অবৈধ দুটি হতে পারে, কিন্তু কর্তৃত্ব বৈধ হতে বাধ্য। বৈধতা ব্যতীত কর্তৃত্ব প্রয়োগ করা যায় না। কিন্তু ক্ষমতা বৈধ অবৈধ হতে পারে। আমরা জানি যে রাজনৈতিক ক্ষমতা কখনো অবৈধভাবে দখল করা হয়, গ্রহণ করা হয়, কিংবা ক্ষমতা গ্রহণ করার পর এমন কিছু উদ্যোগ ক্ষমতা গ্রহণকারী কর্তৃপক্ষ নিয়ে থাকেন যার ফলে তার ক্ষমতা প্রকৃত অর্থে সাংবিধানিকভাবে বা আইনসঙ্গতভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অবৈধ হয়ে যেতে পারে। দশমত, কর্তৃত্ব ছাড়াও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা যায়। পক্ষান্তরে যে ক্ষমতা ছাড়া কর্তৃত্ব গুরুত্বহীন। অনেক সময় কর্তৃত্ব প্রয়োগের করার মতো কর্তৃপক্ষ না থাকা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা সম্ভব, কিন্তু ক্ষমতা ব্যতীত কর্তৃত্ব প্রয়োগ করা সম্ভব নয়। উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করে আমরা বলতে পারি যে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে কিছু পার্থক্য থাকলেও এই দুটির মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান রয়েছে। একটি ব্যতীত অন্য গুরুত্বহীন বা কখনো কখনো অকার্যকর। আমরা এতক্ষণ মূল বিষয়গুলো, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্কে মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরলাম। এখন একটু বিস্তারিত আলোচনায় যাব। ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক। প্রথমত আমরা যেটা বলছিলাম, ক্ষমতা জনগণের স্বীকৃতি বা আনুগত্য কখনো কখনো থাকে না। অপরদিকে কর্তৃত্ব জনগণ কর্তৃক স্বীকৃত, তাই এগুলো জনগণ স্বেচ্ছা গ্রহণ করে। অর্থাৎ দেখা যায় ক্ষমতা আসলে, কর্তৃত্ব হচ্ছে ক্ষমতার প্রায়োগিক দিক। যেমন ক্ষমতা মূলত সরকারের। আবার এইভাবেও বলতে পারি যে ক্ষমতা হচ্ছে সরকার, কর্তৃত্ব হচ্ছে লোক প্রশাসন, জনপ্রশাসন, যারা এটি প্রয়োগ করে সরকারের পক্ষে। তো সেজন্য ক্ষমতাতে অনেক সময় জনগণের আনুগত্য থাকতে পারে, নাও থাকতে পারে, কম থাকতে পারে। অর্থাৎ রাজনৈতিক দলের প্রতি বা ক্ষমতাসীনদের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন সবসময় থাকে না। কিন্তু কর্তৃত্ব যারা প্রয়োগ করেন ক্ষমতার পক্ষে, তাদের প্রতি জনগণ যেহেতু ধরে নেওয়া হয় যে তারা রাজনৈতিক ক্ষমতার অধীনস্থ হিসেবে কাজ করেন, অতএব তারা যেটি করে থাকেন সেটি রাজনৈতিক ক্ষমতার আদেশ নির্দেশ অনুসারে করে থাকেন। সেখানে জনগণের সমর্থন, স্বেচ্ছায় জনগণ সমর্থন করে থাকে। সে কারণেই ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে জনসমর্থনের বিষয়ে পার্থক্য থাকতে পারে। আবার একই রকম হতে পারে। যদি সরকার জনকল্যাণমুখী হয়, ক্ষমতায় বৈধভাবে জনগণের স্বীকৃতি নিয়ে ক্ষমতা আসে, সেক্ষেত্রে ক্ষমতা এবং তার কর্তৃত্বের মধ্যে জনগণের স্বীকৃতি বা আনুগত্য সমানভাবেই থাকতে পারে। তবে এটা ঠিক, আবার এটি পরিমাপ করা খুব কঠিন বিষয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের কতজন
সরকারকে সমর্থন করে, কতজন করে না, এটি সঠিক সংখ্যায় নিরূপণ করা খুব কঠিন বিষয়। তবুও আমরা সাধারণ আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে সাধারণ ইচ্ছা তত্ত্ব, সেই নিরিখে বলতে পারি যে সংখ্যাগরিষ্ঠ অংশ সমর্থন করে বলেই সরকার টিকে আছে। সেদিক থেকেই যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠের সমর্থিত সরকার, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে সরকার ভোটের মাধ্যমে বা জনগণের স্বীকৃতির মাধ্যমে ক্ষমতায় এসেছে, সেই সরকার জনগণের সংখ্যাগরিষ্ঠের অংশের সমর্থন লাভ করেছে। দ্বিতীয়ত, যেটি বলেছিলাম, কর্তৃত্বের অন্যতম একটি উপাদান হলো ক্ষমতা, তাই এটি সংকীর্ণ। অপরদিকে কর্তৃত্বের ধারণাটি ব্যাপক, এর বিস্তৃতি ক্ষমতার চেয়ে অনেক বেশি। ক্ষমতা, আমরা জানি যে রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করা যায়। আমরা অনেক সময় ব্যবহার করে থাকি যে অমুক দল অমুক দেশে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, কিন্তু কর্তৃত্ব সে অর্থে কুক্ষিগত করে রাখা যায় না, এটি বিস্তৃত। তবে কর্তৃত্বের উৎস ক্ষমতা না থাকলে কর্তৃত্ব প্রয়োগ করা যায় না। কোনো না কোনো প্রশাসন যখন কর্তৃত্ব প্রয়োগ করে, তখন কোনো না কোনো বৈধ বা রাজনৈতিক কর্তৃপক্ষের ক্ষমতার আদেশ নিষেধের অধীনেই সেটা প্রয়োগ করে থাকে। সেই জন্য ক্ষমতার পেছনে, কর্তৃত্বের পেছনে ক্ষমতার উৎস প্রয়োজনীয়। আর ক্ষমতাটি যেহেতু সংকীর্ণ, অল্প জায়গায় বিস্তৃত থাকে, যেমন আমাদের রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, পার্লামেন্ট, এই নিয়ে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে, এই কয়টি সংস্থা বা এই কয়জন মানুষ। কিন্তু কর্তৃত্ব প্রয়োগ করে সমস্ত লোক প্রশাসন সমগ্র দেশব্যাপী, তার বিস্তৃতি অনেক বেশি। সেই অর্থে এখানে এই কথাটি বলা হয়েছে। তৃতীয়ত, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ক্ষমতা কর্তৃত্বে পরিণত হয়, কিন্তু কর্তৃত্বকে ক্ষমতায় পরিণত করা দুরূহ বা যায় না। অর্থাৎ ক্ষমতা বোঝা যায় কর্তৃত্বের মাধ্যমেই। একটি সরকার যখন কর্তৃত্ব প্রয়োগ করেন, কর্তব্য পালন করে থাকেন, তখনই আমরা বুঝতে পারি যে এই সরকারের ক্ষমতা রয়েছে রাষ্ট্রের সরকার হিসেবে টিকে থাকার এবং ক্ষমতা প্রয়োগ করার। সে কারণেই বলা হয়েছে যে ক্ষমতা কর্তৃত্বে পরিণত হয়। ক্ষমতা থেকে ক্রমান্বয়ে নিচের দিকে যেতে যেতে ক্ষমতার ডেলিগেশন, এরপরে এটা একটা কর্তৃপক্ষের মাধ্যমে কর্তৃত্বে বা কাজে পরিণত হয়। তো সেদিক থেকে ক্ষমতা কর্তৃত্বে পরিণত হয়, কিন্তু কর্তৃত্বকে ক্ষমতায় পরিণত করা যায় না বা দুরূহ। অর্থাৎ এটি সেই কথারই একটি প্রতিধ্বনি এর সাথে বলা যায় যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। অর্থাৎ মূলত জনপ্রশাসন, লোক প্রশাসন বা আমলাতন্ত্র সরকারি ক্ষমতার কর্তৃত্ব প্রয়োগ করে থাকে, কিন্তু কখনো কখনো কর্তৃত্ব বা কর্তৃপক্ষের একটি অংশ, কোনো অংশ বা কেউ ক্ষমতার বাইরে গিয়ে, ক্ষমতার আদেশ নিষেধের বাইরে গিয়ে কর্তৃত্ব প্রয়োগ করে, কিংবা তাদের কর্তৃত্ব প্রয়োগ করার সময় তারা ক্ষমতাকে অগ্রাহ্য করে, কিংবা এমনও হয় যে তারা ক্ষমতাকেই চ্যালেঞ্জ করে অথবা ক্ষমতাকেই প্রভাবিত করে অথবা ক্ষমতা গ্রহণ করে। এটা হচ্ছে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র। যে সমস্ত দেশে আমলাতন্ত্র সুপ্রতিষ্ঠিত নয়, রাজনৈতিক কর্তৃপক্ষ সচেতন নয়, শক্তিশালী নয় এবং তারা আমলা নির্ভর, সে সমস্ত দেশের ক্ষেত্রে এই কথাটি বলা যায় যে কর্তৃত্ব অনেক সময় ক্ষমতায় পরিণত হতে পারে যদি ক্ষমতা প্রয়োগকারী কর্তৃপক্ষ যদি যোগ্যতর না হয়। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে বা রাজনৈতিক দল বা যে দলটি ক্ষমতায় আছে বা যে কর্তৃপক্ষ ক্ষমতায় আছে, তারা যদি রাষ্ট্র শাসনে অযোগ্য হয়, যোগ্যতর না হয়, সেক্ষেত্রে কর্তৃত্ব প্রয়োগকারী সংস্থা রাজনৈতিক ক্ষমতাকে
প্রভাবিত করতে পারে বা ক্ষমতা তাদের কর্তৃত্ব একসময় ক্ষমতায় পরিণত হতে পারে, যদিও কর্তৃত্ব ক্ষমতার উৎস থেকেই তাদের কাজ করার বৈধতা অর্জন করে। চতুর্থত আমরা যে পয়েন্টটি বলেছিলাম, পরিধির দিক থেকে বিচার করলে আমরা বলতে পারি যে কর্তৃত্বের পরিধির চেয়ে ক্ষমতার পরিধি অনেক ব্যাপক। যদি গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে আবার কর্তৃত্বের পরিধিও ব্যাপক, আমরা এখানে দুটি বলতে পারি। যেমন স্বৈরতান্ত্রিক সরকারের ক্ষেত্রে কর্তৃত্বের চেয়ে ক্ষমতার পরিধি অনেক ব্যাপক, কারণ অগণতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক সরকার তাদের ক্ষমতাকে এমনভাবে প্রয়োগ করে অথবা এমনভাবে পরিবর্তন করে যে তারা অসীম ক্ষমতার মালিক হয়ে যায়। তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কোনো কর্তৃপক্ষ থাকে না। তারা সংবিধানকে উপেক্ষা করে কিংবা সংবিধান নিজেরাই তৈরি করে নিজেদের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করে কিংবা সংবিধান বাতিলও করে। অনেক সময় আমরা জানি যে কোনো সময়, যেমন কোনো দেশের সামরিক অভ্যুত্থানের অব্যবহিত পর সামরিক কর্তৃপক্ষ তাদের ক্ষমতাকে অসীম করার জন্য সংবিধান বাতিল অথবা স্থগিত করে, স্থায়ীভাবে করতে পারে, সাময়িকভাবে করতে পারে। তো সেক্ষেত্রে ওই সময়ের জন্য তাদের ক্ষমতা অসীম হয়ে দাঁড়ায়। তাদের ক্ষমতা, যেহেতু সংবিধান রাজনৈতিক ক্ষমতাকে সীমিত করে, রাজনৈতিক ক্ষমতাকে শৃঙ্খলিত করে, রাজনৈতিক ক্ষমতাকে একটি সীমা দান করে, সীমার মধ্যে বেঁধে রাখে। কিন্তু যখন সংবিধান থাকে না কিংবা সংবিধান স্থগিত থাকে অথবা স্বৈরতান্ত্রিক সরকার, স্বৈর মনোভাবের সরকার ক্ষমতা থাকে, তখন তাদের ক্ষমতার ব্যাপকতর পরিধি অসীম হয়ে যায়। আবার ক্ষমতা চেয়ে কর্তৃত্বের পরিধিও ব্যাপক যদি সরকারটি গণতান্ত্রিক কল্যাণমুখী হয়। কেননা আমরা একটু আগেই আলোচনা করেছি যে ক্ষমতা অল্প কিছু ব্যক্তির কাছে থাকে, কিন্তু কর্তৃত্ব বা কর্তব্য আমরা একটু আগেই বলেছি আসলে মূলত কর্তৃত্ব হচ্ছে ক্ষমতার প্রায়োগিক দিক। তো রাজনৈতিক ক্ষমতা যাদের কাছে থাকে তারা এই ক্ষমতাটি জনপ্রশাসনের মাধ্যমে প্রয়োগ করে থাকেন, আর জনপ্রশাসন সেই কর্তব্য পালনের মাধ্যমে রাজনৈতিক রাষ্ট্রকে পরিচালিত করে, রাষ্ট্রকে তার উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। সেই দিক থেকে কর্তৃত্ব প্রয়োগের সংস্থাটি, প্রয়োগকারীর সংখ্যা বা পরিধি ব্যাপকতর। রাষ্ট্রের প্রতিটি রাজনৈতিক সরকার রাষ্ট্রের প্রতিটি অঞ্চলে কাজ করে না, অর্থাৎ সরকারের অবস্থান নেই। আমরা জানি যে সরকার বলতে আমরা যেটা বুঝি, আবারও বলি, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পার্লামেন্ট, মন্ত্রিপরিষদ, সচিব বৃন্দ বা সচিবালয়, এগুলো রাজধানীতে কেন্দ্রীভূত থাকে। কিন্তু কর্তৃত্ব প্রয়োগকারী সংস্থা বা আমলাতন্ত্র বা লোক প্রশাসন রাষ্ট্রের জনগণের দোরগোড়া পর্যন্ত কাজ করে। সেক্ষেত্রে বলা যায় যে গণতান্ত্রিক বা কল্যাণমুখী রাষ্ট্রে কর্তৃত্বের পরিধি ব্যাপক, কিন্তু অগণতান্ত্রিক রাষ্ট্রে বা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পরিধি ব্যাপক। পঞ্চমত যে পয়েন্টসটি আমরা আলোচনা করেছিলাম, সুস্পষ্টতার দিক থেকে বিচার করলে ক্ষমতা তেমন স্পষ্ট নয়। যেমন ব্রিটেনের রানীর ক্ষমতা একটি কর্তৃত্বে অনেকটা সুস্পষ্ট। মূলত কর্তৃত্বধারী ব্যক্তি প্রকৃত ক্ষমতার অধিকারী। এখানে আবার এই পয়েন্টটিতে আবার একটু জটিলতা তৈরি হয়েছে যে ক্ষমতা এবং কর্তৃত্ব অনেকটা মনে হয় একই রকম। যেমন ব্রিটেনের উদাহরণটি দেওয়া হয়েছে। ব্রিটেনে আমরা জানি যে সাংবিধানিক রাজতন্ত্র বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, কনস্টিটিউশনাল মোনার্কি। ব্রিটেনের রানী রাষ্ট্রের প্রধান, কিন্তু তিনি ক্ষমতা প্রয়োগ করে না, তিনি কর্তৃত্ব প্রয়োগ করে না। কর্তৃত্ব প্রয়োগ করে প্রধানমন্ত্রীর মাধ্যমে মন্ত্রিপরিষদ, পার্লামেন্ট এবং লোক প্রশাসন। তো সেই দিক থেকে বিচার করলে ক্ষমতা দেখা যায় না, ঠিক ক্ষমতাটা স্পষ্ট নয়, কিন্তু কর্তৃত্ব আমরা দেখতে পারি রাষ্ট্রের কাজ দেখে, রাষ্ট্রের কর্তব্য পালনের ভূমিকা দেখে, লোক প্রশাসনের, জনপ্রশাসনের কাজের পরিধি দেখে আমরা কর্তৃত্বটি পরিমাপ করতে পারি। কিন্তু ক্ষমতাটি ঠিক ক্ষমতাকে পরিমাপ করা, বোঝা সেই তুলনায় দুরূহ। এরপর ষষ্ঠত, ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক অত্যন্ত নিবিড়
যেমন ক্ষমতা হলো কোনো কিছু করার সামর্থ্য অথবা শক্তি, আর কর্তৃত্ব হলো ক্ষমতার বৈধ প্রয়োগ, একটি অপরটি ছাড়া অসম্পূর্ণ। যেটা আগেই বলেছি যে ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে নিবিড় সম্পর্কও রয়েছে। ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব করার সুযোগ, শক্তি। আবার ক্ষমতার বৈধ প্রয়োগই কর্তৃত্ব করা। অর্থাৎ আমরা আবারও বলি, আমরা যেহেতু গণতান্ত্রিক সরকারের বা কল্যাণমুখী সরকারের বিষয়টি মাথায় রেখেই আলোচনা করছি, তো সেখানে কর্তৃপক্ষ যারা আছেন তারা ক্ষমতা ব্যতীত কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন না। গণতান্ত্রিক রাষ্ট্রে বলা হয় ডেলিগেশন অফ পাওয়ার, ক্ষমতা অর্পণ বা ক্ষমতা বন্টন। যেহেতু আমাদের সরকারের নির্বাহী প্রধানমন্ত্রী, কিন্তু তার একার পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। অর্থাৎ সরকারের যাবতীয় ক্ষমতার প্রধান বা প্রথম উৎস প্রধানমন্ত্রী, তো তিনি একা দেশ পরিচালনা করা সম্ভব নয়। সেই জন্য ডেলিগেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতা স্থানান্তরের মাধ্যমে, ডেলিগেট করার মাধ্যমে তিনি বিভিন্ন কর্তৃপক্ষকে তার পক্ষে বা সরকারের পক্ষে কাজ করার জন্য বৈধতা দিয়ে থাকেন। এই ক্ষমতার এই বৈধতাই কর্তৃত্বের উৎস, অর্থাৎ ক্ষমতার বৈধ প্রয়োগ। যেমন আমি উদাহরণ হিসেবে দিতে পারি, আমাদের দেশে যখন জেলা প্রশাসক নিয়োগ করা হয়, তখন জেলা প্রশাসকের নিয়োগপত্রে লেখা থাকে যে এক্সকে ওয়াই জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হলো। অর্থাৎ একজন জেলা প্রশাসকের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি কিছু বিচারিক কাজ বা ক্ষমতাও প্রয়োগ করে থাকেন। এবং কোনো জেলা প্রশাসকের নিয়োগপত্রে বা পদায়নপত্রে, তাকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করার পত্রে যদি ওই কথাটি লেখা না থাকে যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কথাটি যদি না থাকে, তাহলে কিন্তু ওই জেলা প্রশাসক বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ সরকারের যে প্রদত্ত বিচারিক ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের, এই ক্ষমতা বলেই জেলা প্রশাসক বিচারিক কাজের কর্তৃত্ব অধিকারী হন। অর্থাৎ ক্ষমতার প্রায়োগিক দিকটি হচ্ছে কর্তৃত্ব। এই পয়েন্টসে এটাই মূল আলোচনার বিষয়। 7, ভয়ভীতি, শাস্তি, আঘাত, যন্ত্রণা ইত্যাদি বিষয়গুলো ক্ষমতার সাথে সম্পৃক্ত। পক্ষান্তরে কর্তৃত্বের সাথে বৈধতা বা সেবার সম্পর্ক। ক্ষমতা, আমরা জানি যে ক্ষমতা কুক্ষিগত করার জন্য, অনেক সময় ক্ষমতা দখল করার জন্য কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি বল প্রয়োগ করে, শাস্তি প্রদান করে, ভয়ভীতি করে, হত্যাকাণ্ড করে। এইভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা হয়। অর্থাৎ ভয়ভীতি, শাস্তি, জোর বল প্রয়োগ ইত্যাদি ক্ষমতার সাথে সম্পৃক্ত। পক্ষান্তরে কর্তৃত্বের সাথে এগুলো সম্পৃক্ত নয়। কর্তৃত্ব সাধারণত সেবার সাথে সম্পৃক্ত। অর্থাৎ কর্তৃত্বে বল প্রয়োগ করা এটা সবসময় প্রয়োজনীয় না। আমরা যদিও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে অনেক সময় বল প্রয়োগ করে থাকে, কিন্তু সেটা ক্ষমতা প্রদর্শন বা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নয়। তার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বজায় রাখা, রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখা, এবং এটা অন্যের স্বাধীনতা রক্ষা করার জন্য। সেহেতু এই কর্তৃত্বের বল প্রয়োগকে আমরা সেবামূলক কাজ হিসেবে ধরে থাকি। কিন্তু ক্ষমতার ক্ষেত্রে এই বল প্রয়োগটা অনেকটা বলা যায়, ক্ষমতাকে কুক্ষিগত করার মানসিকতাই প্রদর্শন করে। সেই জন্যই এখানে ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে একটু পার্থক্য বিদ্যমান রয়েছে। অষ্টমত, যেটি আমরা বলেছিলাম, বল প্রয়োগের বিষয়টির ক্ষমতার সাথে জড়িত, বিশেষ করে রাজনৈতিক ক্ষমতা। পক্ষান্তরে কর্তৃত্বের আদেশের সাথে মূল্যবোধ সম্পৃক্ত। এখানে যে কথাটি বলা হয়েছে যে বল প্রয়োগের সাথে মূলত ক্ষমতা জড়িত, আর এখানে এটি রাজনৈতিক ক্ষমতা।
এখানে নৈতিকতার জনগণের সমর্থন লাভ করার পর রাষ্ট্রের নৈতিকতার বিষয়টি আর বড় নয়। যারা সরকারকে সমর্থন করেছেন তাদের নৈতিকতার মানদণ্ড নির্ণয় করা কোনো প্রয়োজন নেই। তারা যদি রাষ্ট্রের নাগরিক হয়ে থাকেন আর রাষ্ট্রের সরকারকে ভোট দেওয়ার বা সরকার নির্বাচিত করার বৈধ নাগরিক হয়ে থাকেন, তাহলে তাদের স্বীকৃতি দিয়েই রাজনৈতিক ক্ষমতায় একটা পক্ষ, একটা দল, একটা গোষ্ঠী অধিকৃত দুঃখিত হতে পারে। এখানে ভোটারদের নৈতিকতার বিষয়টি মুখ্য নয়। যে ভোটার ভোট দিলেন তার নৈতিকতার মান কেমন এটি বিবেচ্য বিষয় নয়, কিন্তু কর্তৃত্ব যারা প্রয়োগ করেন তাদের মানবিকতার বা মানবিক মূল্যবোধের দৃষ্টিভঙ্গিটি বিচার্য বিষয়। যেমন আমাদের জেলা পর্যায়ে যখন যারা ক্ষমতা প্রয়োগ করে থাকেন, অর্থাৎ কর্তৃত্ব করে থাকেন ক্ষমতার মাধ্যমে, তাদের নৈতিকতা কেমন, তাদের মানসিকতা কেমন, তাদের সেবা করার মানসিকতা কত দূর, এগুলো আমরা বিচার করে থাকি এবং এগুলো বিচার বিবেচনা করে তাদের পদের পরিবর্তন হয়। যেমন আমরা কর্তৃত্বপরায়ণ প্রশাসক কর্মকর্তা অনেক সময় অনেককে আখ্যায়িত করে থাকি, অমুক জেলার অমুক কর্মকর্তা খুবই কর্তৃত্বপরায়ণ অথবা কর্তৃত্বপরায়ণ নন। তো কর্তৃত্বপরায়ণ না হলে জনগণের দাবির প্রেক্ষিতে অনেক সময় কেউ দায়িত্বে অবহেলার কারণে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়, বদলি হয়, তার পদাবনতি হয় ইত্যাদি হয়ে থাকে। তো সেক্ষেত্রে কর্তৃত্ব যারা প্রয়োগ করেন তাদের ক্ষেত্রে নৈতিকতার মানদণ্ডটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে নবমত আমরা যে পয়েন্টটি বলেছিলাম, ক্ষমতার অন্যতম বৈশিষ্ট্য এটি বৈধ ও অবৈধ দুটি হতে পারে, কিন্তু কর্তৃত্ব অবশ্যই বৈধ। যেটা আগেও বলেছিলাম যে ক্ষমতা বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় অনেক গোষ্ঠী, অনেক দল, অনেক ব্যক্তি অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকে। নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে থাকে বা গণতান্ত্রিক সরকারকে জোরপূর্বক উচ্ছেদ করে ক্ষমতা দখল করে, যেটা সাংবিধানিকভাবে বৈধ নয় বা জনগণের স্বীকৃত সরকার ক্ষমতায় নেই, তখনই সেটা অবৈধ। অর্থাৎ অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ আছে বা ক্ষমতা গ্রহণ করার সুযোগ আছে বা গ্রহণ করা হয়। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতাটি বৈধ হতে পারে, অবৈধ হতে পারে, কিন্তু কর্তৃপক্ষ অবৈধ হওয়ার কোনো সুযোগ নেই। অবৈধ যেমন আমরা কোনো অবৈধ জেলা প্রশাসক, অবৈধ পুলিশ সুপার, অবৈধ সিভিল সার্জন বা অবৈধ অধ্যক্ষ দেখতে পাবো না। কেননা অবৈধভাবে এই পদগুলো দখল করার সুযোগ নাই। রাজনৈতিক কর্তৃপক্ষ যাদেরকে নিয়োগ বা পদায়ন করে থাকেন তারাই এই পদগুলোতে অধিষ্ঠিত হয়। কোনো ব্যক্তির পক্ষে এই পদগুলো জোর করে দখল করে কর্তৃত্ব করার কোনো সুযোগ থাকে না। এটি সম্ভব নয়, যেহেতু পুরো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে একটিমাত্র পদ, কর্তৃত্বের একটি পদ দখল করা সম্ভব হয় না। কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করা সম্ভব হয়। রাজতান্ত্রিক যে প্রাচীন যুগে, মধ্যযুগে, আধুনিক যুগেও আমরা দেখতে পাচ্ছি, যেমন অনেক দেশের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃপক্ষ, সামরিক সরকার বা সামরিক নেতৃবৃন্দ ক্ষমতা দখল করে থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দকে বা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে। আবার বৈধভাবে নির্বাচিত সরকারও অনেক সময় অবৈধ হতে পারে, যেহেতু গণতান্ত্রিক সরকারও অবৈধ হওয়ার সুযোগ থাকে যদি তারা ক্রমান্বয়ে জনকল্যাণমুখী বা জনবিরোধী সিদ্ধান্ত নিতে থাকে, জনগণের ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য না দিয়ে নিজেদের ইচ্ছায় রাষ্ট্র শাসন করতে থাকে। আমরা যেমন জানি যে তোমার অ্যাডলফ হিটলার, জার্মানির এক নায়ক, তিনি একটি নির্বাচিত সরকারের প্রধান ছিলেন, কিন্তু হিটলার
জার্মানির নির্বাচিত শাসক ছিলেন, কিন্তু ক্রমান্বয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা এমন অবস্থায় নিয়ে গেলেন যে একটি নির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও তার কর্মকাণ্ড অনেকটা অবৈধ বৈধতার বিপরীতে পরিণত হয় এবং তার কারণে সমগ্র বিশ্বব্যাপী বিশ্বযুদ্ধের সূচনা হয়, পৃথিবীতে অনেক প্রাণহানি ঘটে। তো সুতরাং অতিমাত্রায় প্রয়োগ, অতিমাত্রায় বাড়াবাড়ি ক্ষমতা, যেমন কোনো দেশের জার্মানির জনগণ যখন অ্যাডলফ হিটলারকে ক্ষমতায় আসীন করে, তখন কিন্তু তারা হিটলারকে একটি বিশ্বযুদ্ধ করার বা অন্য দেশের দখলের ক্ষমতাটি প্রদান করেনি বা বৈধতা দেয়নি, স্বীকৃতি দেয়নি। সে কারণেই বৈধভাবে ক্ষমতা এসেও হিটলারের বা এরকম হিটলারের মতো একনায়কদের ক্ষমতাও অবৈধ ক্ষমতায় পরিণত হয়। তো সুতরাং এই পয়েন্টসে এটাই বোঝা গেল যে ক্ষমতা বৈধ অবৈধ হতে পারে, তবে কর্তৃত্ব অবৈধ হওয়ার সুযোগ নেই, যেহেতু কর্তৃপক্ষ শুধুমাত্র রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ নিষেধেই ক্ষমতাসীন দায়িত্ব গ্রহণ করে থাকেন বা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে থাকেন। সেক্ষেত্রে কর্তৃত্ব বা কর্তব্য অবৈধ হওয়ার সুযোগ থাকে না। তারা দায়িত্ব অবহেলার কারণে অযোগ্য হতে পারেন। কোনো কর্তৃত্ব প্রয়োগকারী কোনো ব্যক্তি যদি তার দায়িত্ব পালনে অযোগ্য হিসেবে পড়ে, সেক্ষেত্রে তাকে নানাভাবে রাষ্ট্র শাস্তি দিয়ে থাকে, তাকে প্রত্যাহার করতে পারে, কিন্তু তাকে অবৈধ হওয়ার সুযোগ থাকে না বা অবৈধ বলার সুযোগ থাকে না জীবন থেকে বা রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে। দশমত, যেটি আমরা পয়েন্টস থেকে বলে, ছাড়াও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগযোগ্য, পক্ষান্তরে ক্ষমতা ছাড়া কর্তৃত্ব গুরুত্বহীন। কর্তৃত্ব ছাড়াও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা যায়। সরকার অনেক সময় জনগণের নির্বাহী আদেশে, কর্তৃত্ব ছাড়াও নির্বাহী আদেশে জনগণকে অনেক বাধ্য করতে পারেন। সরকার অনেক কাজ করে থাকি কোনো কর্তৃপক্ষের কর্তৃত্ব ছাড়াও, কিন্তু ক্ষমতা ছাড়া কর্তৃপক্ষ কাজ করতে পারে, যেটা আমরা আগেও আরেকবার প্রসঙ্গে কথা বলেছিলাম যে কর্তৃপক্ষের অর্থাৎ ক্ষমতা কর্তৃত্বের অধীন নয়, কর্তৃত্ব ক্ষমতার অধীন। রাজনৈতিক ক্ষমতা থেকে কর্তৃত্ব তৈরি হয়, কিন্তু কর্তৃত্ব ক্ষমতা অধীনে থেকে কাজ করে। অর্থাৎ এখানে আবারও বলছি যে কর্তৃত্ব ছাড়া রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা সম্ভব। মহামান্য রাষ্ট্রপতি তার নির্বাহী আদেশে অনেক কাজ করতে পারেন, আদেশ নিষেধ জারি করতে পারেন, যেটি কোনো কর্তৃত্বের অংশগ্রহণ ছাড়াও জনগণ মেনে চলবে বা মেনে চলতে বাধ্য। কিন্তু ক্ষমতা ছাড়া, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ক্ষমতা ছাড়া কোনো কর্তৃত্ব তাদের কাজ করার ক্ষমতা বা কাজ করার সুযোগ থাকে না। এদিক থেকে বলা যায়, অর্থাৎ এই পয়েন্টসটাতে এটাই বলা যায় যে কর্তৃত্ব ক্ষমতার অধীন, কিন্তু ক্ষমতা কর্তৃত্বের অধীন নয়। যদিও আমরা আগেও এই কথাটি বলেছিলাম যে কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে ব্যুরোক্রেসি অনিয়ন্ত্রিত হলে সেটা রাজনৈতিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে। অর্থাৎ আমরা এই কথাটি এই জন্য বললাম যে আমরা ক্ষমতা এবং কর্তৃত্ব দুটোকে কর্তৃপক্ষের রাজনৈতিক থেকে সরকারকে ক্ষমতার অধিকারী এবং লোক প্রশাসন বা ব্যুরোক্রেসিকে কর্তৃত্বের অধিকারী হিসেবে ধরে নিয়েছি, যে রাজনৈতিক বা সরকার ক্ষমতা প্রয়োগ করে ব্যুরোক্রেসির মাধ্যমে। আবার ক্ষমতার প্রয়োগটাও এক ধরনের কর্তৃত্ব, অর্থাৎ সরকারও কর্তৃত্ব করে থাকেন, কিন্তু সরকারের সরাসরি কর্তৃত্বটি আমরা দেখি না। সরকারের কর্তৃত্ব আমরা ব্যুরোক্রেসির মাধ্যমেই দেখে থাকি। সরকার অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করে থাকেন ব্যুরোক্রেসির মাধ্যমে। ব্যুরোক্রেসি যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, সেক্ষেত্রে তারা রাজনৈতিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করে
সরকার ব্যুরোক্রেসির উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এভাবে দেশে গণতান্ত্রিক পরিস্থিতি বিনষ্ট হতে পারে, গণতন্ত্র বিপন্ন হতে পারে। কেননা রাজনৈতিক কর্তৃপক্ষের জনগণের কাছে যদি গণতান্ত্রিক হয়, একটি রাজনৈতিক দল জনগণের কাছে তাদের জবাবদিহিতা ভয় করে, জনগণের কাছে তাদের ম্যান্ডেট নিয়ে জনগণের আস্থা অর্জন করে ক্ষমতা আসে। সেজন্য জনগণের কাছে তাদের জবাবদিহিতার একটি ভয় থাকে, জবাবদিহিতার বিষয়টি থাকে। পার্লামেন্টে জবাবদিহি করতে হয়, পরবর্তী নির্বাচনে জনগণের আস্থা অর্জন করবে কিনা, সমর্থন পাবে কিনা, সেই বিষয়টি মাথায় রাখতে হয়। কিন্তু ব্যুরোক্রেসি যেহেতু একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে তাদের জনগণের ভোটের প্রয়োজন হয় না, জনগণের কাছে সরাসরি জবাবদিহি করার প্রয়োজন হয় না। তো সে কারণেই বলা হয় যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। যদি যেহেতু ব্যুরোক্রেসি জনগণের কাছে জবাবদিহির বিষয়টি নেই, সে কারণেই ব্যুরোক্রেসি কখনো, যদিও তাদের ক্ষমতা সরকারের কাছ থেকে আসে, কিন্তু অর্থাৎ তারা ক্ষমতার অধীন, কিন্তু কর্তৃত্ব অনেক সময় ক্ষমতাকে প্রভাবিত করে। এটি হচ্ছে ব্যতিক্রমী রাষ্ট্রবিজ্ঞানের একটি ব্যতিক্রমী বিষয়, কিন্তু একেবারেই ব্যতিক্রম নয়। দুর্বল গণতান্ত্রিক দেশগুলোতে এটা অহরহই দেখা যায়, যে দেশগুলো গণতন্ত্র এখনও শক্তিশালী হয়নি, প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি, রাজনৈতিক অস্থিরতা রয়েছে, ঘন ঘন সরকার পরিবর্তন, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, অযোগ্য নেতৃত্ব দ্বারা রাজনৈতিক দল এবং রাজনীতি পরিচালিত হয়, সেই দেশগুলোতে আমলাতন্ত্রের বিদ্রোহ বা আমলাদের ক্ষমতার বৃদ্ধি হওয়ার মাধ্যমে জনগণের ভোগান্তির বিষয়টি পৃথিবীর বহু দেশে দৃশ্যমান রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা লোক প্রশাসন পরিচিতি কোর্সের ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্কটি আলোচনা করার চেষ্টা করলাম। আমি যতদূর সম্ভব তোমাদেরকে বিষয়টি সম্পর্কে ধারণা স্পষ্ট করার চেষ্টা করেছি। তোমরা কয়েকটি বই থেকে আরও বেশি বেশি করে জানবে, পড়বে। আর আবারও বলছি, আমরা যেহেতু একটি আপদকালীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের কলেজে আনুষ্ঠানিক ক্লাস কবে নাগাদ শুরু হবে সেটি অনিশ্চিত। সে কারণে আমরা এই কোর্সের নির্বাচিত বিষয়গুলো এখন, যেগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার এটা অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা খুব বেশি, সেই বিষয়গুলোই আমরা এখন আলোচনা করছি। পরে কলেজ যদি ইনশাল্লাহ সহসায় বা পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজে যখন স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে, আমরা তখন এগুলো পুরো কোর্সটি বিস্তারিত আলোচনা করব। তোমরা এই নির্বাচিত অংশগুলো ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যার, আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জাহিদ স্যারের সাথে আলোচনা করে যোগাযোগ করে তোমরা এগুলি পেতে পারো। যেহেতু আমরা এই নির্বাচিত অংশগুলোই, আমি তোমাদের ফার্স্ট ইয়ারের লোক প্রশাসন পরিচিতি পড়াচ্ছি এবং এই নির্বাচিত প্রশ্নগুলোই বা অংশগুলোই পড়াচ্ছি, তো সেটা তোমরা সংগ্রহ করে নাও তোমাদের কোনো বন্ধুবান্ধবদের কাছ থেকে, অথবা ডক্টর জাহিদুল ইসলাম স্যারের কাছ থেকে। আর যথারীতি রেফারেন্স হিসেবে আমি আগে যেগুলো বলেছি সেই বইগুলোই রেফারেন্স হিসেবে থাকলো। আর এই বইটিও তোমরা আরেকটি বই দেখতে পারো ওটার সাথে, লোক প্রশাসন পরিচিতি, লেখক অধ্যাপক ডক্টর শওকত আরা হোসেন এবং ডক্টর মোহাম্মদ নুরুদ্দিন আলো, আকাশ বুক ডিপো, ঢাকা। এই বইটিও তোমাদের এই কোর্সের জন্য পড়তে পারো। আর ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। বর্তমান পরিস্থিতিতে আমাদের সতর্ক থাকা উচিত, সরকারের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, যথাসম্ভব ঘরে থাকা উচিত এবং সাবধানে থাকা উচিত। তোমরা সবাই ভালো থেকো। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।